সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় জঙ্গি আছে জঙ্গি নেই, এছাড়াও দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক জি9। আপনাকে স্বাগত এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আছেন প্রকৌশলী মার্দিয়া মমতাজ, শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনার স্বাগত এই আয়োজনে। মূল আলোচ্য যে বিষয় সেটি নিয়ে একটু শুরু করতে চাই। জঙ্গি আছে জঙ্গি নেই, কোথা থেকে উদ্ভব হলো আসলে এই শিরোনামের, সেটি এক নজরে একটু দেখে আসতে চাই। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান দেশে জঙ্গিবাদের অস্তিত্বের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি অভিযোগ করেন, এই বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রভাবই দেখা যাচ্ছে বর্তমানে। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ ১.৫ বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। ৫ আগস্টের পর একটি মহল দেশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিদেশ থেকেও তাদের সহযোগিতা করা হয়ে থাকতে পারে। কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো ভালো নাও লাগতে পারে। মেবি এটা আমি একটা অনুমান করছি বিশ্লেষক হিসেবে। জি হ্যাঁ, দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। বিভিন্ন স্থানে মেলা, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন এবং মেয়েদের ফুটবল খেলায় বাধা সৃষ্টির ঘটনাগুলো উল্লেখ করে উপদেষ্টা বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডকে ছাড় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। যেমন ধরুন ডায়াসের যে পতাকা আছে, সেই পতাকা বহু সময় বহু জায়গায় দেখা গেছে, তো সেটা নিয়ে তো আসলে সরকার তেমন কোনো অবস্থান নেননি। বা উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, আমি নাটক করতে দেব না, এবং না সরকার মেনে নিল। মেয়েরা ফুটবল খেলবে না, সরকার মেনে নিল। এই ধরনের প্রবণতা তখন ছিল, এই ছাড়টা ছিল। বহু বছর, ২৫০ বছর ধরে একটা মেলা চলছে, সেই মেলা হতে দেব না, এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং আমরা স্পষ্টভাবেই দেখেছি ছাড় ছিল। তারা পেট্রোনাইজ করেছেন কিনা, সেই উদ্দেশ্য ছিল কিনা আমরা জানি না। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকলেও তা ভয়ের কারণ নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, দুটোই ভুল বলে আমরা মনে করি। দর্শক দেখছিলেন জঙ্গি আছে জঙ্গি নেই। আমরা আরো একটা ছোট্ট ক্লিপস একটু দেখে আসতে চাই। পুলিশ সদর দপ্তরের একটি চিঠি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই চিঠির কথা অস্বীকার করেন মন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। দেশে জঙ্গি তৎপরতা থাকার বিষয়টি নাকচ করে দেন সালাউদ্দিন আহমদ। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। দর্শক দেখছিলেন, আমি একটু ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ আপনার কাছে আসতে চাই। জঙ্গি হামলার সম্ভাব্য একটা ঝুঁকির কথা জানার পর, গোয়েন্দা নজরে আসার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আমাদের 4টি বিমানবন্দর আছে, সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আসলে জঙ্গি নেই, যেগুলো আছে সেটি হচ্ছে চরমপন্থা। আর আমাদের প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা ডাক্তার জাহিদ, তিনি বলেছেন যে আসলে জঙ্গি ছিল এবং আছে, এবং এই সরকার সেটাকে আসলে কমব্যাট করবে। জঙ্গি আছে না নেই এটা নিয়ে এত আসলে ডিবেট কেন? আমরা ৫ আগস্টের পর যেমনটি ডাক্তার জাহিদ একেবারে ব্যাখ্যা করেই বলছিলেন যে আমরা বেশ কিছু আইএসআইয়ের পতাকা বহনকারী কিছু পরিস্থিতি দেখেছি, বিশেষ শরিয়া আইন কায়েম করার চেষ্টা আমরা দেখেছি সেখানে। তাহলে এটা অস্বীকার করা হচ্ছে কেন? আমার কাছে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের লাস্ট লাইনটা গ্রহণযোগ্য লেগেছে, যে জঙ্গি নাই এ কথাও তিনি একমত নন, আর জঙ্গিতে দেশ ভরে গেছে সেটাও একমত নন। আসলে এরকম যে বর্তমান বিশ্বে জঙ্গিবাদের যে বিস্তার, সেটা কোনো নির্দিষ্ট একটা দেশ কেন্দ্রিক অনেক সময় না। তাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক থাকে এবং বিভিন্ন দেশে তাদের যাতায়াত, বিভিন্ন দেশে যখন যেখানে ফেভারেবল এনভায়রনমেন্ট পায় সেখানে তারা বিস্তার লাভ করে এটা করে। সুতরাং একেবারে জঙ্গি শূন্য হয়ে যাবে সেটা ভাবাও মুশকিল, আবার জঙ্গিতে খুব থ্রেটেনিং কন্ডিশনে আছি আমরা সেটাও না।
অতীতে আগে আওয়ামী লীগ সরকার যেটা করতো সেটা হলো একটা তারা আবহ তৈরি করতো ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ এবং ওয়েস্টার্ন কান্ট্রিজকে তারা একটা বার্তা দিত যে বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক উত্থান হয়েছে, এখানে অনেক জঙ্গি আছে, আইএসআইয়ের সঙ্গে কানেকশন আছে, এত এত ঘটনা ঘটছে এবং এদের ধরে অনেক অস্ত্র উদ্ধার করা হচ্ছে। সুতরাং আমরা গণতন্ত্র হত্যা করি, আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন করি, গুম খুন করি, যা করি না কেন ভোটের অধিকার করে কেড়ে নেই। অ্যাপার্ট ফ্রম দিস, এই দেশে যদি জঙ্গিবাদ দমন করতে হয় তাহলে আমাদেরই তোমাদের লাগবে। মানে এইভাবে দাড়ি টুপিওয়ালা হলেই তাকে জঙ্গিবাদ বলে পেটানো, এটা তো অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী পেটাবে না। সুতরাং তারা এইটাকে একটা অপকৌশল হিসেবে নিয়েছিল, সেটা ছিল বাড়াবাড়ি, এবং ওইটাকে কেন্দ্র করে তারা অনেক নিরপরাধ লোককে ফাঁসিয়েছে, যেটা পরবর্তীতে এসছে। কিন্তু তার মানে এই না যে একেবারে জঙ্গিবাদ বা উগ্রপন্থা ছিলই না। এখন উগ্রপন্থার কোন লিমিটে গেলে জঙ্গিবাদ বলবেন সেটাও তো একটা আপেক্ষিক বিষয়। বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার সময় ম্যাডাম খালেদা জিয়া যখন চায়না সফরে গিয়েছিলেন, সেই সময় 64 জেলায় বোমা ফাটাতে আমরা দেখি নাই। সেটা কি জঙ্গিবাদ না হলে এটা কি সম্ভব ছিল? সিম্পলি একটা উগ্রবাদ রাজনৈতিক গোষ্ঠী বা অরাজনৈতিক গোষ্ঠীকে এটা পারে জঙ্গিবাদের সঙ্গে কানেকশন ছাড়া একযোগে 64 জেলায় এক সময়ে বোমা বিস্ফোরণ ঘটানো। সুতরাং জঙ্গি তখনও ছিল, সেটা দমন হয়েছে। জেএমবি বাংলা বাই, তারপর হচ্ছে শাহেখ আব্দুর রহমান, তাদেরকে যে ধরা হয়েছিল তারা জঙ্গিবাদের সঙ্গেই তো যুক্ত ছিলেন, সেটা প্রমাণিত। সুতরাং বিএনপি আমলেও জঙ্গিবাদ এক সময় ছিল, সেটা দমন করা হয়েছে। আওয়ামী লীগের আমলের জঙ্গিবাদ হয়তো ছিল, সেটা দমন করার নামে ভিন্ন কৌশল নিয়ে তারা একটা ট্রিকি গেম খেলেছে ক্ষমতায় থাকবার জন্য। এখন যেটা হয়েছে, গত 1.5 বছরে ইন্টারিম গভর্নমেন্টের সময় জঙ্গিবাদ ইস্যুটা ওইভাবে আমরা দেখিনি। নতুন করে এটা একটা আলোচনার সূত্রপাত হলো, কিন্তু জঙ্গিবাদের কোনো তৎপরতা আমাদের কিন্তু চোখে পড়েনি। তৎপরতা চোখে পড়েনি, যেমন ডাক্তার জাহেদ বলছিলেন যে ওই সময় আমরা কিছু বিষয় দেখেছি যে পতাকাবাহী বিভিন্ন ধরনের বিশেষ পতাকা আমরা দেখে পেয়েছি, যেটাকে জঙ্গিবাদের সাথে তিনি রিলেট করার কথা সেটা তদন্ত করে বের করুক, গোয়েন্দা সংস্থা আছে তদন্ত করে তারা বের করুক। ফলে জঙ্গিবাদের কোনো তৎপরতা, বিশেষ কোনো হুমকি, কোনো উড়ো চিঠি কিংবা কোথাও কোনো তাদের এরকম থ্রেট হতে দাঁড়াতে পারে এরকম অবস্থা আমরা দেখিনি। হঠাৎ করে জঙ্গিবাদটা কেন আলোচনা আসলো, এর দুইটা দিক আছে, দুইটা দিকেই আলোচনা এখন সচল আছে। একটা হচ্ছে বাংলাদেশের এই জঙ্গিবাদের ইস্যুটা প্রথম কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে আসার আগে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে এসছে। তাহলে ওরা আমাদের দুদিন আগে এখানে জঙ্গিবাদ সতর্কতা এটার খবরটা কি করে পেয়ে যায়, তার নাকি তাদের ওইখান থেকে এটা উদ্ভব হয় নিউজটা। তারপর বাংলাদেশে এটা নিয়ে একটু আবার নড়াচড়া হলো, সতর্কতা জারি হলো, এবং দুই রকমের আলোচনা এইটা যে এক হচ্ছে যে কোনো গোষ্ঠী বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এই ধোঁয়া তুললে বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশকে অতীতের মতোই তারা আবার মানে তাদের গ্রিপে না আনস্টেবল করার আগে গ্রিপে নিতে চায়, যে তোমাদের ওখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই সিমটম দেখা যাচ্ছে বা তোমরা সতর্কতা জারি করেছো, এখন তোমাদেরও এখানে আমাদের সহযোগিতা তোমাদের লাগবে, এটা ছাড়া তোমরা পারবে না, আর যদি আমাদের তোমরা ইগনোর করো তাহলে তোমাদের সঙ্গে আমরা নাই। যারা বাংলাদেশে তাদের স্বার্থে বাংলাদেশকে তাদের বিভিন্ন ইস্যু তৈরি করে হাতে রাখতে চায়, এইরকম কোনো হাতিয়ার হিসেবে ব্যবহার করবার জন্য তারা করলো কিনা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি খুবই সাধারণ সাদামাটাভাবে চলাফেরা করেন, তিনি উসমানী উদ্যানে মিটিং করে হেঁটে সচিবালয়ে আসেন, তিনি মানুষের সঙ্গে একটু মেশার চেষ্টা করছেন, একটু আধুনিক এবং গণতান্ত্রিক একজন রাষ্ট্র সরকার প্রধান যেভাবে আচরণ করে সেরকম করছেন। জঙ্গিবাদের ইস্যু এইভাবে সামনে এনে তাকে আবার কনফাইন্ড করে ফেলা হয় কিনা যে বিচ্ছিন্ন করে, এই সমালোচনা কেউ কেউ করছেন। আবার সরকারের তরফ থেকে আসলেই এরকম কোনো ইনফরমেশন আছে কিনা যে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদেরকে ডিস্টেবিলাইজ করে দেশ, তাদেরকে বিপদগ্রস্ত করবার জন্য আসলেই জঙ্গিবাদ নিয়ে যারা খেলে তারা আবার সম্পৃক্ত হলো কিনা। এখন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত এটাকে ওইভাবে স্বীকার করেননি, আর তথ্য উপদেষ্টা যেটা বলেছেন সেটা একটা সাদামাটা একটা বয়ান, এটা কোনো তথ্য প্রমাণ না। ফলে এখনো পর্যন্ত এই আলোচনাগুলো চলমান আছে, আমার ধারণা চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ। প্রকৌশলী মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসলে কি মনে হয় হঠাৎ করে এই যে জঙ্গি হামলার একটা সম্ভাব্যতা তৈরি হওয়া, সতর্কতা জারি করা, সবকিছু মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে
এইটা ভাই অরিজিনটা বলছিলেন যে এটার আশঙ্কাটা উস্কে দেওয়া হয়েছে বাইরে থেকে, এবং এটা আমি বলবো যে খুব উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে। নানা রকম উদ্দেশ্য থাকতে পারে। আমি একটু ইতিহাস মনে করাই। বিএনপির এর আগের শাসন যখন ছিল 4 দলীয় জোট, 2001-এ জঙ্গিবাদের প্রবল উত্থান হয়, এবং আমাদের মনে থাকার কথা শায়খ আব্দুর রহমান যিনি প্রধান ছিলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বোন জামাই, এবং মোটামুটি বলা যায় এত সুন্দর একটি বাইরের শক্তির এখানে ব্যাপার ছিল, সব পানি নিতে তাদের ছত্র ছায়াতেই এই কাজটি হয়েছে যেন সরকারকে আনস্টেবল করা যায়। এখন সেই শক্তিটা তো এই সরকারকেও ডিস্টার্ব করছে। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে যে কোনো রকম থ্রেট আসতে পারে। এটা আপনি অর্থনীতির উপরে বলেন, বিভিন্ন ধরনের শান্তি শৃঙ্খলার ব্যাপারে বলেন, সীমান্তে বলেন, সরকার সেখানে ব্যবস্থা নেবে। কিন্তু আমার এখানে সরকারের একটা পোস্টে থেকে ডক্টর জাহেদ যে বক্তব্য দিয়েছেন সেখানে একটু ঝামেলা মনে হয়। কোনটা? তিনি এখন কিন্তু আর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট না, তাকে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একদম। এখানে তিনি কাকে বোঝাচ্ছেন এটা সবাই বুঝতে পারছে, কিন্তু নাম বলেন নাই, যেন উনি পরে বলতে পারেন আমি তো নাম বলি নাই। কিন্তু নাম না বলে যদি তিনি কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে, এবং তিনি স্পষ্ট বলেছেন দেশের মানুষ তাদের রাজনীতি গ্রহণ করে নাই, দেশের মানুষ লিবারেল রাজনীতিকে গ্রহণ করেছে, যদিও সেটা 60% 40%-এ ভাগ হয়ে গেছে, ওনার মনে হয় মনে নাই। কিন্তু এটা বলে তিনি যদি রাজনৈতিক প্রতিপক্ষকে, তিনি কিন্তু এখন সরকার, কোনো দল নাই, উনি আগেও আমরা যখন এখানে বসতাম এভাবে বসতাম, উনি নিজেকে কোনো দল বলতে রাজি হতেন না। আমরা বলতাম আপনাদের, উনি বলতেন আমরা কারা, আমি তো আলাদা। সে যাই হোক, এটা আগের কথা, উনি ভুলে যেতে পারেন। কিন্তু এখন এই চেয়ারে বসে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা আসলে আমার মনে হয় তার কাছ থেকে এক্সপেক্টেড না। তিনি এখন কথা বলবেন ওজন সহকারে এবং ডিরেকশন দিবেন। তথ্য উপদেষ্টার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের কার্যপ্রণালীকে প্রভাবিত করেন সরাসরি। সরকার এর পরে কী স্টেপ নেবে সেই ইনফরমেশনগুলোকে অ্যাকুমুলেট করা কিংবা অ্যানালাইসিস করাই তো তার কাজ। তাকে তো এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি এটা যদি জামাতের দিকে আঙ্গুল তুলে থাকেন তাহলে আমি বলবো তিনি এটা ভুল করেছেন, এবং কাজটা কোনো ক্রমেই তার পদের সাথে আপনি আমরা সামঞ্জস্যপূর্ণ প্রতিবাদ হয়নি। জানিয়ে রাখলেন। জি। একটু জানতে চাইবো যে জঙ্গিবাদ নিয়ে বা জঙ্গি উত্থান নিয়ে আপনার আসলে এই মুহূর্তে আসলে আপনার ধারণা কি? জঙ্গিবাদের কথাটা আসলে এখানে এই ফোর্সটা আসে কোত্থেকে? এটা একটা টার্সিয়ারি ফোর্স যেটা সামনে আসতে ভয় পায়, যাদের পলিটিক্সে কোনো এন্ট্রি নাই। তারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে সংসদে আসবে, কথাবার্তা বলবে, মানুষের সিস্টেম চেঞ্জ করতে চাইবে, এটা যাদের ক্ষমতায় কুলায় না কিংবা তাদের বিশ্বাসে কুলায় না, তারা এই পেছনের কাজটা করে। এটার ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষ একমত, বিশেষ করে এখন সরকারি দল কিংবা বিরোধী দল যারাই আছেন তারা একমত। এটাকে প্রতিহত করা, এদেরকে ধরিয়ে দেওয়া, এটার ব্যাপারে আমাদের কোনো কনফিউশন থাকার কথাও নাই। এবং আমরা এটা ফেস করে এসেছি, তাই না? আমরা দীর্ঘদিন ধরে দেখেছি কিভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে যে এরা ডিটেক্টেবল কম, এদেরকে ডিটেক্ট করা যায় না, কারণ এরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করেন না, এদের কোনো অফিস থাকে না, কোনো দৃশ্যমান অ্যাক্টিভিটি থাকে না। সুতরাং এই যে মানুষ এটার ব্যাপারে একমত, মানুষের এই ফোর্সটাকে, এই মতামতটাকে কাজে লাগিয়ে সরকার এখানে একসাথে কাজ করতে পারে, আমি বলবো যে সেটাই হয়তো উচিত হবে। সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে অবশ্যই, আপনি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আমরা। ঐতিহাসিক মাইল ফলক ছিল বাংলাদেশ, আমরা পারমাণবিক বিদ্যুতের যুগে আসলে প্রবেশ করলাম। নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মাইল ফলক এটি, এবং নতুন একটা অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশে। এবং এই যে পারমাণবিক চুল্লি বসানো হলে, ইউরেনিয়াম বসানো, মোট বিদ্যুৎ চাহিদার 10% বলা হচ্ছে যে এখান থেকে আমরা পাইতে পারি, সেটা হচ্ছে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে হয়তো আমরা পেয়ে যেতে পারি। এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতে চান। হ্যাঁ, ডেফিনেটলি এটা দেশের জন্য বড় একটা উন্নতি যোগ হলো, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক বিতর্ক আছে। আমাদের পরিবেশ সংক্রান্ত বিপর্যয় আছে, এখানে কয়লার ব্যবহার নিয়ে যে বিতর্ক ছিল, পারমাণবিক যে বিষয়ে যে সেফটি সিকিউরিটি, সব কিছু নিয়ে বিতর্ক ছিল। সবচেয়ে বড় বিতর্ক যেটা, সেটা হচ্ছে দুর্নীতি নিয়ে। বাংলাদেশে এটা স্থাপনের জন্য প্রধানমন্ত্রী, তার বোনের মেয়ে, না তাদের যে গোষ্ঠী, তারা কি প্রক্রিয়া চালিয়েছে, তারা রাশিয়া গিয়েছে, তারা কিভাবে এখানে
হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা কারাপশনে যুক্ত হয়েছে, সেই সব তথ্য সংবাদ মাধ্যমে এসছে এবং তারা এখন সেগুলো ট্রায়াল হচ্ছে, বিচারের মুখোমুখি আছেন। এখন আজকে ভার্চুয়াল মিডিয়ায় বিশেষ করে দেখেছি যে এইটা নিয়ে একটা পক্ষ খুব উল্লসিত এবং শেখ হাসিনা এবং তার গভর্নমেন্টকে ক্রেডিট দিতে ব্যস্ত। ওকে ফাইন, পদ্মা সেতু, আমার বাড়ি শরীয়তপুর, আগে শরীয়তপুর যেতে আমার এই ফেরি পার হয়ে অনেক সময় লাগতো, এখন পদ্মা ব্রিজ হয় খুব অল্প সময়ে যেতে পারছি। এবং এই পদ্মা ব্রিজ আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, আন্দোলন করতে হয়েছে ব্রিজের জন্য। এই দিকে পাটুরিয়ার এই দিক দিয়েও কিন্তু পদ্মা ব্রিজের জন্য একটা ওই দিকের মানুষটা আন্দোলন করেছে, দাবি করেছে। এই ব্রিজ তো একটা প্রাণের দাবি, এই ব্রিজ দরকার আমাদের, কিন্তু ব্রিজ হওয়াটা যারাই সরকারে থাকুক হতেই হবে, এটা হলো দাবি আমাদের। কিন্তু ওটা নিয়ে তো সমস্যা নাই যে ব্রিজ হলো বা তারা করেছে, এটা তো আমাদের ভালো কথা। ব্রিজটা করতে গিয়ে যখন 10,000 কোটি টাকা যখন 40,000 কোটি টাকায় গিয়ে 45,000 কোটি টাকায় গিয়ে পরিণত হবে এন্ডিংয়ে করাপশনের উদ্দেশ্য নিয়ে টাইম ক্ষেপণ করে করে, আমাদের আপত্তিটা ওই জায়গায় যে জনগণের টাকা এই ব্রিজের নাম করে আমাদেরকে ব্রিজ করে দেওয়া তো সরকারের দায়িত্ব, সেটার নাম করে তারা লুটপাট করেছে। ঠিক একইভাবে আপনার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন বা বড় বড় মেগা প্রজেক্টগুলোর উদ্দেশ্যই ছিল শেখ হাসিনা সরকারের মেগা কারাপশন। তারা একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল এবং এই মেগা প্রজেক্টের নামে হিউজ অ্যামাউন্ট অফ মানি যেটা ঋণ করে আনা হতো, সেই ঋণের টাকাটা এখানে এনে তার খুব বড় একটা অংশ লুটপাট করে আবার বিদেশে পাচার করে তারা নিয়ে যেত। সুতরাং উন্নয়ন, ফ্লাইওভার ব্রিজ হয়েছে, কোথাও কিছু সমস্যা তৈরি হয়েছে, আনপ্ল্যান্ড হয়েছে, ডিজাইন ঠিক হয় নাই, সেই সব সমালোচনা আছে। কিন্তু আমাদের ফ্লাইওভার ব্রিজ দরকার ছিল, আমাদের এক্সপ্রেস হাইওয়ে দরকার, আমাদের মেট্রো রেল দরকার, আমাদের পাতাল রেল দরকার, আরও অনেক অনেক এগুলো হয়তো করতে হবে আমাদের। কিন্তু এর দরকার নিয়ে এবং করা নিয়ে তো আমাদের আপত্তিটা কোনোদিন ছিল না। আমাদের আপত্তির জায়গা হচ্ছে কারাপশন। এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা এখন এই সরকারের উচিত হবে। দুর্নীতি নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি এটা নিশ্চিতভাবে আমাদের যে একটা বিশাল একটা ঐতিহাসিক মোমেন্ট, সেটা নিয়েও আমরা তো নিশ্চিতভাবে না সেটা তো অবশ্যই আমরা করব। তবে এই সরকারের উচিত হবে, যেহেতু এই সরকার বিরোধী দলে থাকা অবস্থায় আমাদের তরফ থেকে এটা নিয়ে অনেক অভিযোগ ছিল, সেটা নিয়ে নির্মোহ তদন্ত হওয়া, সেই দুর্নীতিতে যারা যুক্ত ছিল তাদের বিচারের আওতায় আনা, এর সেফটি ক্লোজ নিয়ে যেখানে যেখানে আমাদের আপত্তি ছিল সেই ক্লোজগুলো আবার রিভিউ করা। এইটা থেকে আমাদের কোনো বিপর্যয় যাতে না ঘটে, দুর্ঘটনা না ঘটতে পারে। বাংলাদেশ এই নতুন এরায় প্রবেশ করতে গিয়ে নতুন দুর্ঘটনার এরাকে যাতে ওয়েলকাম না করতে হয়, সেই সব দিকে মনোযোগ দিতে হবে। এবং যেখানে যেখানে আমাদের আপত্তি ছিল সেই জায়গাগুলো যেন এরা অবশ্যই তদন্ত করে বুঝে শুনে সেটাকে দরকার হইলে আবার রিভিউ করবে এবং আমাদের মানুষের নিরাপত্তা এনশিওর করবে। আমাদের কত টাকা ব্যয় করে আমরা কত টাকা জাতীয় অর্থনীতিতে যোগ করছি সেই হিসাবটা স্বচ্ছতার সঙ্গে জনগণকে বলতে হবে। ধন্যবাদ। প্রকৌশলী মার্দিয়া মুমতাজ, আপনার কাছে আসি, একটু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটু কথা বলতে চাইবো। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কি হচ্ছে আমরা এখনো পরিষ্কারভাবে আসলে জানি না, যেটি আমাদের সব থেকে বড় কনসার্ন। এবং এমন একটা জায়গায় সেটা করা হয়েছে, সেটা খোলা একেবারে পরিবেশ, আমাদের নদী নালা, বন জঙ্গল, অনেক কিছুর সাথে সেটার একটা বিষয় আছে। দুর্নীতি ছিল, নানান বিতর্ক ছিল, সবকিছু মিলিয়ে আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কিভাবে দেখছেন? বালিশকাণ্ড ছিল। আমার মনে হয় দুর্নীতি নিয়ে সায়ন্ত ভাই ইনাফ বলেছেন। আমার যেটা একটা মাত্র কনসার্ন সেটা হচ্ছে পরিবেশ। এটা আমাদের সুন্দরবন এবং আমাদের এটার কোনো কপি নাই। এটা আমাদেরকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত, আমরা এটাকে বানাই নাই কিন্তু। এবং এই জায়গাটা আমাদেরকে, সুন্দরবন এমন একটা জায়গায় অবস্থিত, এটা আমাদেরকে পাবনাতে, হ্যাঁ আমি আসছি, হ্যাঁ এটা আমাদের সুন্দরবন আমাদেরকে এমন একটা ন্যাচারাল প্রোটেকশন দেয়, সেটা আসলে এটা তৈরি করা কোনো বন দিয়ে সম্ভব ছিল না। হ্যাঁ, এখন আসি রূপপুর পারমাণবিক কেন্দ্রকে সহ এরকম আরও অনেকগুলা সাইট যেই মেয়াদে শেখ হাসিনা সংবিধানে বন এবং পরিবেশ নিয়ে একটি ক্লজ যুক্ত করলেন, সেই মেয়াদে সেই বছরেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং যে কাজগুলো দেখেন, একটা বালিশ, একটা কলাম, একটা পিলার, একটা ইট, সেখানে যেরকম দুর্নীতি হয়েছে আমরা না দেখেও বলতে পারি যে সেফটি ইস্যুজে সেখানে অনেক বড় ধরনের ঘাটতি আছে।
আপা আপনারা কি আপনি তো সংসদ সদস্য হতে যাচ্ছেন, আমরা প্রত্যাশা করছি, সেজন্য আপনাকে অভিনন্দন। আপনারা কি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন? কারণ জামাতের ব্যাপারে একটা অভিযোগ আছে সকলের যে জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে জামাত সংসদে এখন পর্যন্ত সেভাবে কথা বলছে না। যেমন হাম ইস্যুতে আজকেও 9 জন শিশু মারা গেছে, সেটা নিয়ে তেমন আলোচনা হয় না। এই যে উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইট, আপনি বলছিলেন নিরাপত্তা ব্যবস্থা সব থেকে বড় কনসার্ন, এগুলো নিয়ে কি আপনারা সংসদে কথা বলবেন? ওয়াই নট। এখন ইস্যু হচ্ছে, দেখেন, আঙ্গুল তোলা তো দরকার সরকারের দিকে, যে হামের ব্যবস্থাপনাটার ব্যাপারে কি হচ্ছে আমাদেরকে আপডেট দেন। তো এখন এটা যেহেতু তোলা যাচ্ছে না, তখন বিরোধী দলকে একটু বকা দেই যে বিরোধী দল যথেষ্ট পরিমাণ কনসার্ন না। বিরোধী দল কনসার্ন, আমিরা জামাত গেছেন হাম আক্রান্ত শিশুদেরকে দেখতে, এবং প্রতিদিন এই সংক্রান্ত বিষয়ে, শুধু এটা না, এ পর্যন্ত অনেকগুলো জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে, সংসদ সদস্যরা কথা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ। তো এখানে আসলে আমরা কারো দিকে আঙ্গুল তুলতে চাই না। আমরা কোভিডের সময় দেখেছি এটা একটা টোটাল ম্যানেজমেন্টের বিষয়, হামের বিষয়টা এটা একটা টোটাল ম্যানেজমেন্টের বিষয়। প্রথম 15 দিন আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু সেটার বিপরীতে খুব দ্রুত এখানে টিকা আনানোর ব্যবস্থা করা হয়েছে কিনা, এবং যারা আক্রান্ত তাদের ব্যাপারে সরকারের আন্তরিকতা কতটুকু, এটা একটু আমাদেরকে দেখতে হবে। আমি সমালোচনা করতে চাই না, কারণ এখন একটা কথা খুব উঠছে যে আমরা সমালোচনার খাতিরে সমালোচনা করছি। এটার জন্য একটা শব্দ দায়ী আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, একটা খেলায় যখন কেউ হারে আর কেউ জিতে, আমরা বলি বিজয়ী দল এবং রানার্স আপ। কেন সংসদে আমরা এই বিরোধী দলটা ব্যবহার করি? তো সরকারি দলও যখন তাকায় তখন ভাবে যে এটা আমার বিরোধী, আর বিরোধী দলও ভাবে যে আমি তো বিরোধী। আমরা রানার্স আপ বলি না, কিন্তু এই জায়গাটা তো বিরোধিতার না, এটা একসাথে কাজ করা। দেখেন, জ্বালানি ইস্যুতে বিরোধী দল প্রস্তাব দিয়েছে, সরকার এগ্রি করেছে, একটা সম্মিলিত কমিটি হয়েছে, এখানে কাজ হবে। এখানে আজকে থেকে বিরোধী দল না বলে রানার্স আপ দল বলেন, আমার অসুবিধা নাই, অপোজিশন বলে। এটাই বলছি যে এই শব্দটা আমাদের মনস্তত্ত্বকে প্রভাবিত করে। শব্দের তো একটা আলাদা রাজনীতি আছে, তাই না? আজকে থেকে বিরোধী দল শব্দ বললেন না, বলবেন আমরা আপনি তখন জিজ্ঞেস করবেন রানার্স আপ কোনটা, তাহলে আবার আরেক ঝামেলা, তাই না? ঠিক আছে। তো এখন এখানে আসলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ চাই। প্রথম কথা, বিরোধী দলের যদি সেখানে কোনো, রানার্স আপ দলের যদি সেখানে কোনো ভূমিকা রাখার থাকে চাইবেন। এবং দেখেন, ঢাকার 6টা আসন জামাতের এবং তার জোট হোল্ড করছে, সেখানে তো সহযোগিতা প্রয়োজন। সারা দেশেই তো এরকম। তো সেইখানে কোনো সহযোগিতা দরকার, সরকার ডেকেছেন কিন্তু সাড়া দেওয়া হয় না, এমন কোনো বিষয় থাকলে বিরোধী দলের দিকে আঙুল তোলা যায়। কিন্তু বিরোধী দলের কাজে তো সরকারের কাছে প্রশ্নবিদ্ধ করা। এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়ের কথা যেটি বললাম, এখন সব থেকে বেশি যেটি দিকে আসলে সকলের নজর, সেই বিষয়গুলো নিয়ে তো আসলে সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করবে বিরোধী দলে, যাতে সরকার সেই বিষয়টি আরো বেশি গুরুত্ব দেয়। কিন্তু আমরা সেটি আসলে জামাতের পক্ষ থেকে প্রপারলি দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই আপনার মাধ্যমে সেটি আমরা সামনে দেখতে পাবো। আমার মনে হয় এটা একটু ফলো করতে হবে। এক, আর হচ্ছে বিভিন্ন প্রায় প্রতিদিনই কথা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের উপরে, যখন আলোচনা হয় তখনও আলোচনা করতে গিয়ে আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছে, ক্যাম্পাসগুলোর উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলোতে একটু প্রিসাইজ জানা দরকার এবং মানুষেরও চিন্তা ভাবনা করা দরকার। একদম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শাখাওয়াত হোসেন শায়ন। তো আপনার কাছে আসি, আজকে সংসদ নিয়ে একটু কথা বলতে চাই। অনেক উত্তপ্ত পরিস্থিতি ছিল সেখানে। বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান, তিনি মুক্তিযুদ্ধ প্রসঙ্গ তুলে আবেগঘন কিছু কথাবার্তা বলেছেন, সেখানে রাজাকার প্রসঙ্গ এনেছেন। উত্তপ্ত পরিস্থিতি দেখেছি, 10 মিনিটের মতো সংসদের কার্যক্রম মোটামুটি বন্ধ ছিল সেই পরিস্থিতি নিয়ে। এবং তার পরবর্তীতে আমরা বিরোধী দল থেকে জামাতের আমিরের মানে ক্ষোভ প্রকাশ করতে দেখেছি, তাকে কেন ইঙ্গিত করে কথা বলা হলো। পরবর্তীতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে নতুন করে আর বিভক্ত না করার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে সংসদীয় কার্যক্রম পরিচালনার সময় তিনি সব রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার অনুরোধ করেছেন। এই পরিস্থিতিটাকে আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? ওকে, এই বিষয়ে আসার আগে আপনি যে সংসদে বিরোধী দলের ভূমিকা, আমি বিরোধী দলই বলি, কারণ সারা পৃথিবীতে যেহেতু ডেমোক্রেসিতে অপোজিশনই বলে, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, সেই হিসেবে অপোজিশনের বাংলা বিরোধী দলই হয়, সেটাই বলি। বিরোধী দলের ভূমিকা খুব হতাশাজনক। সরকার যারা কাজ করে, কাজ করতে গেলে তাদের ঠিকও হবে, ভুল হবে। ভুল তাদের হয় না যারা কোনো কাজ করে না। সমালোচনা তারই হবে যে কাজ করবে এবং কাজ করতে গিয়ে কোনো কাজ ঠিক করবে, কোনো কাজ ভুল করবে এবং ভুলটার সমালোচনা হবে। এবং সেই ভুলটাও আপেক্ষিক, আপনার দৃষ্টিতে যেটা সঠিক আমার দৃষ্টিতে সেটা সঠিক না, আবার ভাইস ভার্সা।
সুতরাং এটা থাকবে। এটা এইখানে জামায়াত ইসলামের এদের একটা এনসিপির নতুন জামায়াত ইসলামের সংকটটা হচ্ছে ওদের যে 68 জন এমপির মধ্যে মাত্র 2 জন এমপি আগে এমপি হয়েছিলেন, ফলে তাদের অভিজ্ঞতার একটা ঘাটতি আছে। সেটা সংসদীয় রীতিনীতি শিখতে একটা সময় লাগে, ওটুকু আমি মেনে নিলাম। কিন্তু লেখাপড়া করা এবং জানা, নিজেকে যোগ্য করে তোলা এবং ওইখানে গিয়ে জনগণের পক্ষে, দেশের পক্ষে তারা যেটা ন্যায্য মনে করে সেইভাবে ফাইট দেওয়া, যুক্তি দেওয়া, এই যোগ্যতাটা অর্জন করতে হবে। এই যে 133টা অধ্যাদেশ নিয়ে যেই আলোচনা হলো, সব হলো বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামের 2 জন সদস্য কিন্তু ওই বিশেষ কমিটির সদস্য ছিল, ফলে তারা সব জানতেন কোনটা হুবহু উত্থাপন হচ্ছে, কোনটা সংশোধন হচ্ছে, কোনটা বাতিল হবে। সব তারা এটা সংবাদ মাধ্যমে আসছে, সারা দেশবাসী জানে, আবার তাদের সদস্য আছে। ফলে জামায়াতের আমির সহ বিরোধী দলীয় নেতা সহ সবার কিন্তু এটা জানার কথা এবং তাদের এটা নিয়ে প্রস্তুতি নিয়ে যাওয়ার কথা যে আমরা সরকারকে কোন কোন পয়েন্টে এখানে সমালোচনা করব বা তাদেরকে অনুরোধ করব। তারা কিছুই করতে না পেরে বললেন আমরা এটা জানতাম না, ওনারা হুটহাট একটা বিল তোলেন আর পাশ করে নেন, আমরা জানতাম না। এগুলো একেবারে লেম এক্সকিউজ। মেইন কথাটা হচ্ছে ওনাদেরকে নিজেদের যোগ্য করে তুলবার কোনো চেষ্টাটা নাই। তারা বোধহয় বাইরের অন্য কোনো রাজনীতি বা অন্য কোনো ইস্যু নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এবার আসি, আপনি যেটা বলছেন যে এই সংসদের যে পরিস্থিতিটা তৈরি হলো এবং মুক্তিযুদ্ধ ইস্যু, সংসদে এরকম মানে বিষয়টা হচ্ছে সংসদে এবং বাইরে সব জায়গায়। আপনি একটু আগে বললেন না যে বিরোধী দলের কাজ হলো সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং সরকারের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা। সরকারের দুর্বল পয়েন্ট কি? তাদের কোথাও অব্যবস্থাপনা হচ্ছে, তাদের দলের নেতারা কোথাও আইন শৃঙ্খলা পরিপন্থী কিছু করছে কিনা, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিছু করছে কিনা, মাস্তানি চাঁদাবাজি করছে কিনা বা বাধাগ্রস্ত করছে কিনা গণতন্ত্রকে, এই সব তো এইখানে কোথাও কোথাও তাদের ব্যত্যয় হবে। তার মানে এইটা হলো সরকারের দুর্বল জায়গা। বিরোধী দলের দুর্বল জায়গা যেগুলো প্রত্যেকের দুর্বল জায়গায় হিট করে, কিন্তু এটা হয়। বর্তমান বিরোধী দলের দুর্বল জায়গা হচ্ছে 71। সুতরাং ঘুরে ফিরে বাংলাদেশ যতদিন আছে ততদিন 71 আসবে, এটা আপনি এইসব অনুরোধ করে থামাতে পারবেন না। সেই ক্ষেত্রে জামায়াতকে তাদের রাজনীতি দিয়ে সেটাকে মোকাবেলা করতে হবে যে 71-এ তারা ভুল ছিল, সেই ভুলটা যদি কিন্তু দিয়ে যেভাবে তারা ক্ষমা চেয়েছে, এটা কোনো ক্ষমা চাওয়া না। তারা এখনো পর্যন্ত ওই সময় যে মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে স্ত্রী হারিয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, তার দায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতখানি তাদের দলের এবং ওই সময়ের নেতাদের ঘাড়ে বর্তায়, সেটা নিয়ে তারা নির্মোহ কোনো আলোচনা, স্বীকারোক্তি, ক্ষমা চাওয়া কিচ্ছু করে নাই। আকার ইঙ্গিতে সাফাই গায় তার পক্ষে এবং 71-কে আন্ডারমাইন করার চেষ্টা করে। সুতরাং যারা মুক্তিযোদ্ধা তাদের এটা একটি ইমোশনের জায়গা। অ্যাডভোকেট ফজলুর রহমান নিজে ফিল্ডে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা এবং তাকে যেভাবে নির্বাচনের আগে হিউমিলেট করা হয়েছে, যেই শব্দ দ্বারা মব করা হয়েছে সেটা। এবং আজকে সংসদের কথা আপনাকে বলি, আমি তার বক্তব্য শুনেছি, তার প্রতিক্রিয়া কি হয়েছে সেটা দেখেছি। তিনি বক্তব্য দিয়েছেন, তিনি কিন্তু গালিগালাজ করেন নাই, কোনো অশ্লীল শব্দ ইউজ করেন নাই, যেটা অহরহ এখন বিভিন্ন রাজনৈতিক কর্মীরা করছে। তিনি তার মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তার বক্তব্য এবং জামায়াতের বিরুদ্ধেও তার কিছু ক্ষোভ রাগ আছে সেটা প্রকাশ করেছেন। জামায়াত ইসলাম শুনবে, যেমন আমি এখন মুক্তিযুদ্ধ নিয়ে বা জামাতকে নিয়ে যা বলছি আপা শুনছে, তার টার্ম আসলে সেটার জবাব দিবে, তার তো সময় পাবে, জনগণ তারটাও শুনবে, আমারটাও শুনবে। জামায়াত সংসদে ওই ধৈর্যটা দেখাতে পারেনি যে একটা লোক সে বলছে, তার বয়ান সে তুলে ধরুক, আমরা 10 জনের বিপক্ষ বয়ান তুলে ধরবো। স্পিকার এক পর্যায়ে তাদের বিশৃঙ্খলার মুখে, অরাজকতার মুখে দাঁড়িয়ে গেছেন। স্পিকার সংসদের অভিভাবক, তিনি দাঁড়িয়ে গেলে সবাইকে বসে যেতে হয়, এটা রীতি, কাস্টম। তারা তারপরও হইচই করে 10 মিনিট ব্যাহত করেছে। তিনি এই কথাও বলেছেন যে আপনাদের কারো হয়তো নাতি গ্যালারিতে বসে আছে, আমাদের এটা দেখছে, জাতি দেখছে, আমাদের এইভাবে লজ্জিত করবেন না। এই অনুরোধের পর যদি একটু থেমে পরে যুক্তি দিয়ে, কাউন্টার দিয়ে বয়ান তৈরি করবে, সেটা বলবে, এটা হচ্ছে রাজনীতি। মুমতাজ, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব আপনার অভিব্যক্তি কি এই বিষয়টি নিয়ে। জি, প্রথমে একটা কথা একটু বলি, বিরোধী দলের ভূমিকা নিয়ে ভাই একটু কথা বলছিলেন। অধ্যাদেশের সময় গুম অধ্যাদেশের ব্যাপারে এবং গণভোট অধ্যাদেশের ব্যাপারে ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার আরমান অত্যন্ত সুচিন্তিত সময় নিয়ে বক্তব্য রেখেছেন। ওনার কেন মনে হলো যে এটা একটা স্পেসিফিক জায়গায় বলা হয়েছে, একটা বিল
10-20 মিনিট আগে টেবিলে সার্ভ করা হয়েছিল। সেটা নিয়ে যখন মতামত চাওয়া হয়েছে আমির জামাত দাঁড়িয়ে ওটার কথা বলেছেন, কিন্তু অধ্যাদেশের ব্যাপারে জামাতের অবস্থান ক্লিয়ার ছিল এবং জামাতের পক্ষে এমপিরা সুস্পষ্ট বক্তব্য রেখেছেন। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে আজকে মুক্তিযুদ্ধের ব্যাপারে সংসদে বিতর্ক। ক্রনোলজিটা এরকম ছিল, আমিও বক্তব্যগুলো দেখছিলাম। একটু ছোট করে শুনবো, বিরতি নেবার সময় জি। গেছে। প্রথমে যখন এই বিষয়টি জনাব ফজলুর রহমানের কাছ থেকে আসলো, তিনি বক্তব্য রাখার পরে শাহজাহান খান, চট্টগ্রামের শাহজাহান খান বক্তব্য রাখলেন এবং আমিরে জামাত তার বক্তব্য যখন দিচ্ছিলেন তখন সরকারি দল থেকে চিৎকার করা শুরু হয় এবং এরপরে বিশৃঙ্খলাটা শুরু হয়। একটু ভুল হচ্ছে, ফজলুর রহমানের বক্তব্যের সময় ব্যাপক বিশৃঙ্খলা হয়। তখন কিন্তু স্পিকার তখন- দাঁড়ান নাই। না, হ্যাঁ, তখন দাঁড়ান নাই। দাঁড়িয়েছেন এবং 10 মিনিট জামায়াতের এই হইচইয়ের কারণে ফজলুর রহমানকে বাধা দেওয়ার কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হয়। পরে থেমার পরে আবার 3 মিনিট টাইম পরে ফজলুর রহমানকে দিয়েছেন ওই অনুরোধ করে যে আপনারা ওনার কাউন্টার দিবেন, আপনারা আমরা দরকার হইলে তদন্ত করে এক্সপান্স করব, তবু ওনাকে বলতে দেন। এটা বিশৃঙ্খলাটা হয়েছে ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করেই। জি, কিন্তু জামাতের বক্তব্যকে ওনার কেন্দ্র করে বক্তব্যে বিশৃঙ্খলা কিছু, হয় নাই। আমি বলবো যে উনি হয়তো অশ্লীল কথা বলেন নাই, কিন্তু কিছু আক্রমণাত্মক ভাষা ছিল, যে এই মুক্তিযোদ্ধার পরিবার হলে কখনো জামাত করতে পারে না, এই ধরনের কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তার ধারণা, সে তো বলতেই পারে। সেটা কিন্তু একদিন স্পিকার সংসদে এটা বলেছেন যে আমি কিন্তু ওই পাশেও মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি, তাই না? না, আসছে, আমি আপনার কথাতে এগ্রি করি। আপা ফজলুর রহমানও বলেছেন যে আমি এটা- ওপাশে হচ্ছে যখন জামাতের আমি তাকে বলেছে যে তিনি ওই পরিবারের জি, মানে এবং এখানে আমি গালি না, বলবো যে অশ্লীল কথা জনাব, না। না এটা তো আমি বলছি, গালি আমি দেন নাই। বললাম, কোন বিবেকবান মানুষ 71-এ পরাজিত শক্তি তাদের দল করতে পারে না, এটা আমার একটা বয়ান, এটা কোনো গালি। আপনি বলবেন হ্যাঁ আপনার এটা মনে হয়, আপনার মনে হয়নি, না, এটা জবাব দিয়েছেন জনাব শাহজাহান খান, জবাব সেই জন্য দিয়েছেন। বিশৃঙ্খলা করতে হবে। এবং সংসদে যেটা হয়েছে সেটাকেও আপনি নিন্দনীয় বলতে পারেন না। পারি তো। পয়েন্ট অফ অর্ডারে যখন দাঁড়াতে চেয়েছেন তারা হয়তো কথা বলেছেন, স্পিকার এটাকে থামিয়েছেন, এইটা পুরাটা অগণতান্ত্রিক আচরণ না, তাই না? এক্সট্রিমলি সরি আপনার জি। মধ্যে ইন্টারাপ্ট করছি। আপনি এমপি হবেন এবং সংসদে যাবেন, আপনি কি এটা সাপোর্ট করেন একজন এমপি সে বক্তব্য দেওয়ার সময় অন্য দলের সবাই দাঁড়িয়ে হইচই করবে? না, এটা উচিত? আমি এটা কোনোদিন তাহলে support ওইটাই করি আমি না। বলেছি, জি। ফজলুর রহমান যা আমি বলছেন আসছি। আমি একটু- অত্যন্ত অগ্রহণযোগ্য হইলো, আপনার পরে জবাব দিবেন। আপনার আপা, আমি বিশৃঙ্খলা একটু- কেন? ভাই আমি একটু সংরক্ষিত নারী আসনের বিষয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে সংরক্ষিত নারী আসনকে সবসময় আমরা অলংকার বলতে শুনেছি, আপনি বলেছেন ট্রফির কথা বলেছেন। এখন আসলে যখন আপনি নিজে মনোনয়ন পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের জন্য, সেটিকে আপনি আসলে এখন কিভাবে দেখছেন? এই জামাতকে যেরকম কিয়ামত পর্যন্ত 71 নিয়ে প্রশ্ন করা হবে, আমাকে সেরকম কিয়ামত পর্যন্ত ট্রফি নিয়ে প্রশ্ন করা হবে। এবং আমি কখনোই সংরক্ষিত আসনের প্রসঙ্গে ট্রফির কথা বলি নাই। আমি এ নিয়ে 7টা জায়গায় এটার ব্যাখ্যা দিয়েছি, আমি আজকে আর ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করব না, দরকার নেই। আমি তাই একটু- না? আপনি কি মনে করেন যে আপনার দলীয় জায়গা থেকে আপনার কি ভয়েস রেইজ করার জায়গাটুকু থাকবে কিনা সংসদে? আমরা তো সংরক্ষিত নারী আসন বলতে শুধু ট্রফি না, আমরা অলংকারের কথাও বললাম, এটা সবসময় দেখে আসি, ভয়েস রেইজ করার জায়গা কি থাকবে? এ পর্যন্ত যেটা ট্র্যাডিশন আমরা তো দেখেছি, যারা সংরক্ষিত আসনে ছিলেন তারা, হ্যাঁ, অনেক মিসইউজ হয়েছে, অনেক নায়িকা গায়িকা দিয়ে অলংকৃত করাও হয়েছে, কিন্তু সেই সাথে কথাও তো বলেছেন অনেকে, তাই না? বিল পাস করার আমরা- অধিকার কি থাকে? অবশ্যই সংসদ সদস্যদের মধ্যে এই বিষয়ে কোনো পার্থক্য নাই যে কে নির্বাচিত এবং কে সংরক্ষিত। সুতরাং এখানে হ্যাঁ ভোট দেওয়ার, হ্যাঁ ভোটের ওয়েটেজ দুই ধরনের এমপিদেরই একই। এবং আমরা এর আগেও দেখেছি যে এর মাধ্যমে লিডারশিপ এসেছে, কম কিন্তু এসেছে। জামাতের বিষয়টা তো আসলে আলাদা, কারণ আমরা যখন জাতীয় নির্বাচন দেখেছি সেখানে জামাত কাউকে মনোনয়ন দেন নাই, কিন্তু সংরক্ষিততে দিচ্ছেন। সেক্ষেত্রে লিডারশিপ জামাতের পক্ষ থেকে আবার আসবে কিনা, আমি একটু পরিষ্কার হবার জন্য আপনার আমার কাছে মনে হয় জানতে সেটার চাচ্ছি। জন্য সময়ের অপেক্ষা করেন, কারণ জামাতের তো এই সিলেকশনের জন্য কোনো দ্বিধা ছিল না, কখনোই কোনো দ্বিমত ছিল না, কিন্তু নিরাপত্তার ব্যাপারটা সামনে ছিল দেখে হয়তো এই নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয় নাই বা কাউকে নমিনেশন দেওয়া হয় আপনাদের নাই। মধ্যে তো আলোচনা হয়েছে কিন্তু যে টার্গেটটা কি আসলে, আপনারা যখন 12 জন আসছেন জি। তখন আসলে সেখানে নিশ্চিতভাবেই জামাতের একটা লক্ষ্য আছে যে আমরা আমাদের নারী নেতৃত্বকে দিয়ে আসলে কতদূর আগাতে চাই, সেটি নিয়ে যদি একটু বলেন। প্রতিনিধিত্বের একটা বিষয় রাখা হয়েছে মাথায়। ঢাকা সহ 4টি জেলা শহর থেকে এখানে প্রতিনিধি আছেন এবং একজন ভাইস চেয়ারম্যান আছেন, বাকি 6 জন সম্ভবত টিচার, 6 জনই টিচার। তো আমার মনে হয় এটা একটা স্মার্ট চয়েস হয়েছে এবং এখানে যোগ্যতার বিষয়টা দেখা হয়েছে, সাংগঠনিক যোগ্যতা, এবং তিনি তার এলাকাকে রিপ্রেজেন্ট করতে পারবেন এটাও মাথায় রাখা হয়েছে। এবং খুব সচেতন থাকা হয়েছে যে
কিছুতেই যেন ওই যে ট্রফির কথা বলছিলাম যে আত্মীয় কোটায় যেন কেউ না আসেন, এটার ব্যাপারে পরিবারতন্ত্রের বিপক্ষে অবশ্যই না। সবসময় যিনি জামাত বলে এসেছে। সাংগঠনিকভাবে যোগ্যতার কারণে সাংগঠনিকভাবে অগ্রসর, সেরকম নেত্রীদেরকে আনা হয়েছে। আমার মনে হয় তারা কি করতে পারেন বা পারেন না, এটার জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া আর অসংখ্য কিছু ধন্যবাদ করার আপা। নেই। আমরা একেবারে শেষের দিকে চলেছি। ডাক্তার স্বাগত হোসেন শান্ত, ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজি এবং দুর্নীতি রোখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদাবাজ বিরোধী এবং দুর্নীতি বিরোধী কার্ড দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চাঁদাবাজ বিরোধী কার্ড এবং দুর্নীতি বিরোধী কার্ড দিয়ে কি আসলে দুর্নীতি চাঁদাবাজ দূর করা যাবে কিনা, কি মনে করেন? এটা স্রেফ ফাজলামো। ফাজলামো কেন? যখন কার্যকরভাবে তারা যা করছে সেটাকে ডিফেন্ড করতে পারছেন না। এখানে আপনার যে দেশের যে বিভিন্ন রকমের কার্ড যে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে তার কোনোটা নিয়ে বড় কোনো অভিযোগ দাঁড় করাতে পারছে না, এবং এটা মানুষ গ্রহণ করছে। ইভেন সর্বশেষ যে কালকে বক্তব্যে উনি মেয়েদের জন্য দ্বাদশ স্নাতকোত্তর পর্যন্ত স্নাতক পর্যন্ত যে ফ্রি লেখাপড়ার যে ঘোষণাটা দিলেন, তার মা বেগম খালেদা যে এই দেশে নারীদের প্রথম অবৈতনিক শিক্ষা চালু করেন, তার ফলে নারী শিক্ষা, নারী এমপাওয়ারমেন্ট কত গিয়েছে, এটা শুধু বাংলাদেশ না, দেশের বাইরে টাইম ম্যাগাজিন পর্যন্ত এটা নিয়ে কাভার স্টোরিতে কথা বলেছে এবং খুব প্রশংসিত হয়েছে। তার ধারাবাহিকতায় একদিকে মার প্রতি শ্রদ্ধা রাখা, আর একদিকে নারীদের এগিয়ে নেওয়ার জন্য তিনি স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিলেন। তিনি অন্যান্য যতগুলো কার্ড দিচ্ছেন, খাল খনন কর্মসূচি দিচ্ছেন, সেগুলো নিয়ে কোথাও কোথাও কিছু ত্রুটি হবেই কাজ করতে গেলে, কিন্তু মেজর ওইরকম কোনো ত্রুটি খুঁজে না পেয়ে এবং মানুষ এটাকে গ্রহণ করছে, তখন এই কার্ড বিষয়টাকে খেলো বানানোর জন্য তারা এইসব কথা বাজারে ছাড়ছে। কারণ তাদের নিজস্ব কোনো রাজনীতি নেই। যেই রাজনীতি দিয়ে সরকারের রাজনীতিকে তারা পরাজিত করতে পারে বা সরকারি দলের, সে কারণে এরকম ফাজলামো বিষয় সামনে এনে আমাদের একটু আলোচনার সুযোগ করে দেয়। ও বাচ্চা ছেলে, মাফ করে দেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, ডাক্তার স্বাগত হোসেন শান্ত এবং প্রকৌশলী মার্দিয়া মমতাজ, আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই অন্য কোনো আলোচনায় আবার আমরা দেখা হবে। সুপ্রিয় দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখান থেকে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।